আগামীতে বিহার, উড়িষ্যা সহ বাংলার নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই ষড়যন্ত্র করছে। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন প্রসঙ্গ নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। যে এই নিরপেক্ষ সরকার এদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে জনগণের কাছে ক্ষমতা দিয়ে এই সরকারকে বিদায় হতে হবে। নির্বাচন পদ্ধতি দ্রুত সংস্কার করে রোডম্যাপ দেওয়ার দাবি জানান ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। অগ্রাধিকার হওয়া উচিত নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচনের পদ্ধতির ক্ষেত্রে যথাসম্ভব দ্রুত সংস্কার সাধন করা এবং নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া। সংস্কারগুলো করতে চাচ্ছে সেগুলো দ্রুত শেষ করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে। দেশ থেকে পালিয়ে যারা বিদেশে আশ্রয় নিয়েছে তারাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন তিনি। অবৈধভাবে একটি দেশে আছে, সেখান থেকে তারা ষড়যন্ত্র করবে এটা আমরা অবিশ্বাস করি না। কেননা তারা চেষ্টা করবে বাংলাদেশে একটা অশান্তি সৃষ্টির জন্য, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। গুলশানে অপর এক অনুষ্ঠানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানান, সাম্প্রদায়িকতা ধোঁয়া তুলে বাংলাদেশে আধিপত্য করতে চায় ভারত। ভারতের স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের যে একটি ঐতিহ্য ছিল সেটাকে যেমন ভুলুণ্ঠিত করছেন, আর সেই সাম্প্রদায়িকতার ধোঁয়া তুলে কট্টর হিন্দুবাদীদেরকে উস্কে দিয়ে আপনারা চাচ্ছেন উপমহাদেশে আপনাদের আধিপত্য কায়েম। আপনাদের এই বিদ্বেষপূর্ণ মনোভাব, আপনাদের এই হিংসাত্মক মনোভাব, আপনাদের এই ধরনের অপরকে ঘৃণা করার মনোভাবের কারণে আজকে নেপাল আপনাদের শুধুমাত্র আপনাদের অহংকার এবং একের পর এক শোষণের যে আগ্রাসনের যে মনোবৃত্তি। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন তারা সবাই বাংলাদেশি, কোনো মেজরিটি মাইনরিটি বলতে কিছু নেই। একটি গোষ্ঠী এসব বলে তাদের স্বার্থ হাসিল করতে চায়। সকালে কুমিল্লা টাউন হল মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় জামাতের আমির আরও বলেন, জীবন দেব তবুও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসীর হাতে তুলে দেব না। এদিকে বর্তমান সরকারকে উদ্দেশ্য করে জামাতের আমির আরও বলেছেন, নির্বাচনের সংস্কারের গতি বাড়ান, সেই সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন দিন। এতে আপনাদের কোনো এজেন্ডা থাকবে না। যুবকদের রক্তের বিনিময়ে তাদের হাত ধরে একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই যুবকদের নিয়ে নতুন সরকার গঠন করতে চাই। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়। দেখেছেন, ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। রাজধানীর সোহরাওয়ার্দী মুক্ত মঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন চলছে। ইনসাফপূর্ণ কল্যাণ, রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামীর কার্যকর পন্থা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজির সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাসির আহমেদের সঞ্চালনায় সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী শহর ঢাকা। জনবহুল এই শহরটি শুক্রবার সকাল 9টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের স্কোর 242 নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে। AQI সূচক অনুযায়ী ঢাকার আজকের বাতাসকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে
চিহ্নিত করা হয়েছে। মূলত AQI স্কোর 101 থেকে 200 হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। অন্যদিকে 201 থেকে 300 AQI স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে মনে করা হয় এবং 301 থেকে 400 AQI স্কোরকে বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে শুধুমাত্র বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 70 লাখ মানুষের প্রাণহানি ঘটে। পঞ্চগড়ের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী BSF এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে সদর উপজেলার হারিভাষা ইউনিয়নের মমিনপাড়া ও ভারতের সিংপাড়া সীমান্তের মেইন পিলার 751 এর 8-9 সাব পিলারের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আনোয়ার জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দেবনগরের রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার রাতে আনোয়ার সহ কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতে যান। ভোরের দিকে ফেরার পথে ভারতীয় সীমান্তের ভেতরে BSF এর 93 ব্যাটালিয়নের চানাকিয়া ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে মারা যান আনোয়ার। পরে তার মরদেহ নিয়ে যায় BSF সদস্যরা। সীমান্তে গুলির শব্দ পেয়ে চোরা কারবারিদের প্রতিহত করার জন্য 8 রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন ঘাগড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও ধান বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস ও ট্রাকের চালক সহ 4 জন নিহত হয়েছেন। সকাল 8:30টার দিকে বীরগঞ্জ ঠাকুরগাঁও 10 মাইল মহাসড়কের যদুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 10 মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আনুমানিক সকাল 8:30টার দিকে বীরগঞ্জ উপজেলার যদুর মোড়ে ধান বোঝাই ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাস ও ট্রাকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। চট্টগ্রাম আদালত এলাকায় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিপন দাস নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ার উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন দাস নগরীর চকবাজার এলাকার একটি ফার্মেসিতে চাকরি করেন। পুলিশ জানিয়েছে, আইনজীবী সাইফুলকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না রিপন, তবে হত্যাকাণ্ডের সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন তিনি নীল গেঞ্জি পরিহিত ছিলেন। ওই সময় তার হাতে ধারালো দা ছিল। এর আগে বুধবার দিবাগত রাতে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি হিসেবে চন্দন দাসকে গ্রেফতার করা হয়। স্বস্তি ফিরছে না নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। চাল ডালের দাম আগের মতো থাকলেও খুচরা বাজারে প্রায় দেখা মিলছে না ভোজ্য তেলের। কোনোভাবেই কমছে না পুরনো আলুর দাম। নতুন আলুর দাম এখনও কেজি প্রতি 100 টাকার বেশি। আমদানি করা পেঁয়াজের দাম কেজি প্রতি 10 টাকা কমলেও দেশি পেঁয়াজের দাম রয়েছে আগের মতোই। শীতের আগমনে সবজির দাম আশানুরূপ কমেনি বলে অভিযোগ ক্রেতাদের। তবে এ সপ্তাহে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম বেড়েছে। ছাত্র জনতার প্রতিবাদের ভাষা সম্বলিত গ্রাফিতি এখনও শোভা পাচ্ছে রাজধানীর বিভিন্ন দেয়ালে দেয়ালে। নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতেই শিক্ষার্থীদের এমন ব্যতিক্রমী প্রয়াস। তারা বলছেন, জুলাই অভ্যুত্থান ঘিরে শিক্ষার্থীদের আঁকা এসব গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাখবে ইতিবাচক ভূমিকা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। বাংলাদেশের ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় ৭১-এর মুক্তিযুদ্ধ, যা লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাঙালির মহান স্বাধীনতা। বাঙালির সেই গৌরবগাথা বিজয়ের ৫৩ বছর পর বাংলাদেশের ইতিহাসে রচিত হয়েছে আরও একটি ঐতিহাসিক মুক্তি আন্দোলন। আর এই আন্দোলনে অগণিত ছাত্র জনতা আহত হওয়ার পাশাপাশি শহীদ হয়েছেন প্রায় ৭ শতাধিক মুক্তিগামী ছাত্র জনতা। এই আন্দোলনে পুলিশের তপ্ত বুলেটের আঘাতে কেড়ে নেওয়া হয় শত শত মায়ের বুকে ধন। অকুতভয় ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের ফসল হিসাবে মানুষ যেন আবারও ফিরে পেয়েছে স্বাধীনতার নতুন স্বাদ। আর তাই নতুন বাংলাদেশের গৌরবোজ্জ্বল অর্জনগুলো প্রজন্মকে জানাতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী প্রয়াস দেয়াল গ্রাফিতি। নগরীর দেয়ালে শোভা পাওয়া এসব গ্রাফিতি স্বৈরাচারী মনোভাব রুখে দিতে পারে বলে মনে করছেন শিক্ষার্থীরা। এই শিক্ষাগুলো আমাদের নিউ জেনারেশন যারা আছে তারা ফলো করবে। নেক্সটে যদি কোনো ধরনের এই প্রিভিয়াস সরকারের যেরকম সমস্যাগুলো ছিল
এরকম সমস্যা যদি আবার দেখে ওরা আবার ইন্সপায়ার্ড হবে আমাদের দেখে। পুরা জুলাই আগস্টের পুরা ইতিহাস এটার মধ্যে তুলে দিচ্ছি, যাতে হচ্ছে গিয়ে অনেক দিন যাবত দেখতে পারি, অনেক দিন যাবত বোঝা যায়। তারা বলছেন এর মাধ্যমে আগামী প্রজন্ম জানতে পারবে 2024 স্বৈরাচার মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সঠিক ইতিহাস। 71কে আমরা অবশ্যই ভুলে যেতে পারবো না, কিন্তু 24 যেন ফিউচার জেনারেশনের জন্য আমাদের একটা ইতিহাস হয়ে থাকে। সো আমার মনে হয় গ্রাফিটি একটা অনেক বড় একটা ভূমিকা পালন করে। আমরা যে চেতনাটা চাই, আমরা মুক্ত হতে চাই, আমাদের উপর যে কোনো স্বৈরশাসক আমাদের উপর অত্যাচার করবে আমরা সেটা চাই না। জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকারের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। পাঠ্যপুস্তকে আমাদের অন্তর্ভুক্ত করারও একটা উদ্যোগ আছে, প্রস্তাবনা আছে। পাশাপাশি এটাকে বই আকারে তৈরি করে আমাদের প্রজন্মের কাছে, যারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, আমাদের বিদেশি বন্ধু যারা আছে তাদের কাছে এটা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে করে মানুষ জানতে পারে, সারা পৃথিবীর মানুষ জানতে পারে, বাংলাদেশের মানুষ জানতে পারে, এবং ভবিষ্যৎ প্রজন্ম, অনাগত প্রজন্ম যারা, তারাও যাতে জানতে পারে। সেজন্য এগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হচ্ছে। রাজধানীর দেওয়াল লিখন চিত্রে উঠে এসেছে পরিবর্তনের আকাঙ্ক্ষা, রয়েছে স্বাধীনতার অনুভূতিও। রাজধানীর বিভিন্ন দেয়ালে শোভা পাওয়া এই সব নীরব প্রতিবাদ চিত্র জুলাই গণঅভ্যুত্থানের ফসল, যা নতুন বাংলাদেশের মানুষকে উজ্জীবিত করবে স্বাধীনতার নবচেতনায়। সবাই বলছেন ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের মর্যাদা রক্ষায় পতিত স্বৈরাচার সরকারের বিগত 16 বছরের চর্যবৃত্তির এসব এক একটি গ্রাফিতি আগামী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে শিক্ষণীয় হয়ে থাকবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বরিশালের মুলাদীতে একটি সেতু ভেঙে পড়ে আছে 6 মাস, যার ফলে যাতায়াতের দুর্ভোগে পড়েছে 10 গ্রামের মানুষ। স্থানীয়দের অভিযোগ, বারবার জনপ্রতিনিধি উপজেলা প্রশাসনের কাছে আবেদন করেও কোনো ফল হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দ্রুত সময়ের মধ্যে সেতুটি ব্যবহার উপযোগী করা হবে। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। বরিশালের মোলাদী উপজেলার 3 নং শফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের খালের উপর নির্মিত এই সেতু 10 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র অবলম্বন। মাস 6 আগে জরাজীর্ণ এই সেতু খালের উপর ভেঙে পড়ে। এরপর আর কোনো সংস্কার বা নতুন সেতু নির্মাণ হয়নি। এমন পরিস্থিতিতে সেতুর পাশে নিজেদের অর্থায়নে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন স্থানীয়রা। তবে বন্ধ রয়েছে যানবাহন চলাচল, ফলে পণ্য আনা নেওয়া সহ অসুস্থদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত সেতুটির সংস্কার বা নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমাদের এই ব্রিজটার জন্য অনেক সমস্যা হয়, আমরা বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতে পারি না। আমি যে অসুস্থ, আমাকে নিতেও অনেক কষ্ট হয়েছে, আমি হার্ট স্ট্রোকের রোগী। ওই পারে একটা বাজার আছে, এরপরে এখানে আমরা অনেক লোকজন আছি, অনেক কষ্ট করে যাতায়াত করি, সামনে নৌকাও থাকে না, তেমন যাতায়াত করতে পারতেছি না। উপজেলার বার্ষিক বাজেটের 1 ভাগ বিবিধ খাত থেকে সেতুটি মেরামত করে দ্রুত যান চলাচলের উপযুক্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এটার জন্য আমরা 1%-এর যে খাত আছে সেখান থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে এই কাজটি করাচ্ছি। তারা এটাকে সমন্বয় করে সমাধান করে দিবে। আমরা আশা করব খুব কম সময়ের মধ্যেই আমরা এই ব্রিজটির চলাচলের জন্য উপযোগী। সেতুটি মেরামত করে 10 গ্রামের মানুষের ভোগান্তি লাঘব করতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল, মাই টিভি। যদি অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয় তাহলে অনেক বড় বিদ্রোহ হবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান। সকালে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের HR কনভেনশনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফাইজুল কবির খান বলেন, বড় প্রকল্প নেওয়ার আগে সেখান থেকে রাজস্ব কতটা আসবে তা বিবেচনা করা উচিত। পদ্মা সেতু ও কর্ণফুলী টানেলে দেখা হয়নি, এজন্য এখান থেকে রাজস্ব আয়ের চেয়ে অপচয় বেশি হচ্ছে। জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের আমলে প্রকল্পগুলোর দুর্নীতি হয়েছে, কারণ সরকারের কর্মকর্তারা এর সঙ্গে জড়িত ছিল। বিদেশি অভিজ্ঞদের নিয়োগের ক্ষেত্রে তিনি বলেন, দেশের সকল সেক্টরে হিউম্যান রিসোর্স কম রয়েছে। সাধারণ চাকরির জন্য বিদেশ থেকে লোক নিয়োগ দেওয়া হবে না, শুধু বড় পদের জন্য বিবেচনা করা হবে। ওখানে একটা 8,000 কোটি টাকা দিয়ে একটা বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, কিন্তু ওখানে কোনো গ্যাস নেই। একটা রেল লিঙ্ক, পদ্মা রেল লিঙ্ক, 40,000 কোটি টাকা খরচ হয়েছে। তো আমি বললাম যে আচ্ছা বলেন তো, যে এই যে প্রকল্প করলেন 40,000 কোটি টাকার প্রকল্প, তো এইটা কি রাজস্ব এস্টিমেট করা হয়েছিল, যে আপনি কত রাজস্ব পাবেন, ওটার বলতে পারে না। মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ এখনো পূর্ণ মাত্রায় বিদ্যমান। সামনে হয়তো ওরা আমাদের
বাসাবাড়ির পেছনে আসবে। আমরা যারা ফেল করতেছি তাদের বাসাবাড়ির পেছনে আসবে। এবার আমাদের কৃষি। আবহাওয়া অনুকূলে থাকা আর নিয়মিত পরিচর্যার কারণে এবার পেঁয়াজে ভালো ফলন পেয়েছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃষকেরা। 4 মাসের পরিচর্যা শেষে মাঠে মাঠে পেঁয়াজ তোলার ধুম পড়েছে। জেলার বিভিন্ন উপজেলার মাঠে মাঠে বেড়েছে কৃষকের ব্যস্ততা। প্রতিনিধি মশিউর রহমান বাবুর রিপোর্ট, জানাচ্ছেন শামসাবিজ উচ্ছ্বাস। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। এখন ক্ষেত থেকে পেঁয়াজ ওঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মুড়িকাটা পেঁয়াজের পাশাপাশি কলাসহ বিভিন্ন ফসল চাষ করছেন তারা। কৃষি বিভাগের উদ্যোগে উচ্চ ফলনশীল জাতের পেঁয়াজ চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এরই মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে উপজেলার গুমানীগঞ্জ, কামারদহ, সাপমারা ইউনিয়নে। মোটামুটি অনেক টাকা খরচা, এখন যদি বাজার তুলনামূলক ভালো পাই তাহলে ইনশাল্লাহ মোটামুটি মনে হয় ভালো। যদি আমরা দাম ভালো পেতাম তাহলে পোশাকটা ভালোভাবে উঠতো। নতুন ওঠা এসব পেঁয়াজ ৩,৫০০ টাকা মন দরে স্থানীয় হাটবাজারে বিক্রি করছেন কৃষকেরা। বাজারজাতকরণের জন্য এই পেঁয়াজ যাচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে। পেঁয়াজ মোটামুটি ভালোই হয়েছে, যদি আল্লাহর মধ্যে বাজার ভালো থাকে ইনশাল্লাহ অনেক ভালো হবে। ফলনে এখন যদি বাজার যদি 2,500 থেকে 3,000 টাকা থাকে তাহলে কিছু লাভ আসবে। আমরা সরকারের কাছে কিছু আবেদন জানাচ্ছি, পেঁয়াজের দাম যেন বেশি হয়। সার্বক্ষণিকভাবে কৃষকদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে কৃষি বিভাগ। এছাড়াও কৃষকদের উৎপাদন ক্ষতি কমাতে বিভিন্ন ধরনের উপকরণ ও পরামর্শ দিয়ে যাচ্ছে কর্মকর্তারা। উচ্চ মূল্যের ফসল হিসেবে আমরা পেঁয়াজকে প্রাধান্য দিয়ে থাকি সবসময়, এবং পেঁয়াজ যেন আমাদের মাঠে সর্বস্তরে বিস্তার লাভ করে এজন্য আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তারা কিভাবে পরিচর্যা করবে এবং কম খরচে বেশি ফসল উৎপাদন করবে, এই টেকনিক্যাল সাপোর্টগুলো আমরা আমাদের কৃষি বিভাগ থেকে দিয়ে যাচ্ছি। এবছর গোবিন্দগঞ্জ উপজেলায় 56 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। শামসাবিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এই পদ্মা, এই মেঘনা সহ অসংখ্য গানের গীতিকার, সুরকার অধ্যাপক আবু জাফর ইন্তেকাল করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত 3:30 মারা গিয়েছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অধ্যাপক আবু জাফর একাধারে গীতিকার, সুরকার, কবি ও সঙ্গীত শিল্পী। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন শিক্ষক। চুয়াডাঙ্গা কলেজ ও কুষ্টিয়া সরকারি কলেজে বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। বয়সজনিত নানা জটিলতায় বেশ কিছুদিন তিনি অসুস্থ ছিলেন। তিনি রাজশাহী ও ঢাকা বেতার এবং টেলিভিশনের নিয়মিত সঙ্গীত শিল্পী ও গীতিকার ছিলেন। তার রচিত দেশত্ববোধক ও আধুনিক গান তুমুল আলোড়ন তুলেছিল। একাধিক কালজয়ী গানের স্রষ্টা তিনি। সংবাদ শেষ করব এক দৃষ্টি প্রতিবন্ধী যুবকের গানের খবর জানিয়ে। শিশুকাল থেকে 2 চোখে আলো নেই, কিন্তু তাতে কি, মনের আলো আর কণ্ঠের জাদুতে সবাইকে আকৃষ্ট করেন 18 বছরের যুবক মোস্তাফিজ। কুড়িগ্রামের ধরলা আর দুধকুমর নদীর পাশ ঘেঁষে সীমান্তবর্তী গ্রামে বেড়ে ওঠা তার গানের প্রতি ভালোবাসা আর পরম টান তাকে মানুষের অন্তরে স্থান করে দিয়েছে। মায়ের প্রতি সন্তানের যেমন আকর্ষণ, তেমনি গানের প্রতি আকর্ষণ মোস্তাফিজের। অসাধারণ কণ্ঠে দরদ দিয়ে গান গাওয়া দেখতে না পাওয়া এই যুবক। প্রতিনিধি আশরাফুল হক রুবেলের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। যতন কইরা একটা জঙ্গলার পাখিরে রাখলাম আমি বুকে ধরে কত আদরে। মোস্তাফিজুর রহমান মোস্তাক 18-র গণ্ডি পেরিয়েছেন। হেসে খেলে জীবন পাড়ি দেবার কথা থাকলেও নিজের দুঃখের সাগরে থেকেও অন্যের মুখে হাসি ফোটান দরদ ভরা কণ্ঠে। একদিকে মা নেই, অন্যদিকে ছেলেবেলা থেকে নেই চোখের আলো, তাই গানই তার সঙ্গী। দু চোখে অন্ধকার থাকলেও আর জগতের রঙিন আলো দেখতে না পেলেও মোস্তাফিজের গাওয়া গান মাটির প্রতি, দেশের প্রতি মানুষকে আকৃষ্ট করে। এলাকাবাসী বলছেন, চোখের সমস্যার কারণে মোস্তাফিজ তার প্রতিভা কিংবা দরাজ কণ্ঠকে বেশি দূর নিয়ে যেতে পারেননি। পৃথিবীর আলো কিংবা শিক্ষা পেলে অনেক দূর যেতে পারত সে। ছোট থেকে মধুর কণ্ঠে গান গাইতে পারে। আমরা চাইলেই কিন্তু মোস্তাকের প্রতিভাটা আরো বিকশিত করতে পারবো। তো সবাই এগিয়ে আসবেন যেন মোস্তাকের পরবর্তী জীবন যাপন অনেক ভালোভাবে কাটতে পারে। সমাজের কোনো বিত্তবান ব্যক্তি যদি আগে আসতো তাহলে হয়তো ভাগ্নেটা
অপারেশন করে চোখে দেখতে পাচ্ছে। বাবা সেলাইয়ের কাজ করে কোনো রকম সংসার চালান, ছেলের চিকিৎসা করাবেন সেই সাধ্যও তার নেই। গরিব মানুষ অন্ধ, কোনো চিকিৎসা করতে পারি না, এখন এর মনে করো মা নাই। এই রঙিন পৃথিবীর আলো আর আপন মানুষজনকে ছুঁয়ে দেখার আকুলতা ঝরে মোস্তাফিজের কণ্ঠে। দরাজ কণ্ঠে সে গায়, বুকে ধরে যত ফুল ফোটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।